আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা ফাহাস টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এইচএসসি 24-এর ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আমি তৌফিক তাজ। আমি সাইফুল ইসলাম রাসেল। আজকের ক্লাসটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা এইচএসসি 24-এর পরীক্ষার্থী, অর্থাৎ আর কিছুদিনের পর তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা তোমাদের এইচএসসি লাইফে খুব সংক্ষিপ্ত সময় পেয়েছো। আজকের ক্লাসটা আমরা তাদের জন্য উৎসর্গ করতে চাই যারা সারা বছর পড়াশোনা করেছিলে এবং পরীক্ষার আগে আমরা জানি যে অনেক পরীক্ষার আগে বেশি সময় পাওয়া যায় না। সুতরাং পরীক্ষার আগে যদি তোমার প্রস্তুতি হয় গোছানো, তাহলে তুমি কিন্তু খুব সহজেই একটা ভালো মার্ক এবং ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। সুতরাং আমি এবং আমার সাথে আমার সতীর্থ, অর্থাৎ একই গুরুর শিষ্য আমরা, রাইট? সো আমি এবং সাইফুল ইসলাম রাসেল আমরা আজকে ক্লাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। সুতরাং রাসেল, আপনি শুরু করেন। ওকে স্যার, তো দেখা যাক আজকের ক্লাসে কি আছে। প্রথমেই ক্লাসটা আমরা শুরু করতে চাচ্ছি ইংলিশ প্রথম পত্র মান বন্টন অনুযায়ী। কারণ তুমি পরীক্ষা দেওয়ার আগে প্রিপারেশন নেওয়ার শুরুতেই তোমার মান বন্টন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা প্রয়োজন। তাহলে আমরা যদি ইংলিশ ফার্স্ট পেপারে যাই, সবার প্রথমে তুমি খেয়াল করবা তোমার সাবজেক্ট কোডটি কত। তোমার সাবজেক্ট কোড কিন্তু এখানে দেখো 107, ঠিক আছে? ইংলিশ প্রথম পত্র 107। তো এই ইংলিশ প্রথম পত্রতে দুইটা পার্ট আছে, উই নো, ইংলিশ ফার্স্ট পেপার রিডিং পার্ট এন্ড গাইডেড রাইটিং পার্ট। ওকে, সো রিডিং পার্টে আমরা 7টা টপিক দেখতে পাই এবং এই 7টা টপিকের মধ্যে আমাদের 3টা সিন প্যাসেজ আসবে। দ্যাট মিন্স তোমার ইএফটি বই থেকে তুমি 3টা প্যাসেজ পাচ্ছ, সিন প্যাসেজ। সিন প্যাসেজ 1 থেকে তোমাকে অ্যানসার করতে হবে এমসিকিউ। সিন প্যাসেজ 1 থেকে তোমাকে এমসিকিউ অ্যানসার করতে হবে এবং শর্ট কোশ্চেন অ্যানসার তোমাকে অ্যানসার করতে হবে সিন প্যাসেজ 1 থেকে। ওকে, সো এই সিন প্যাসেজ 1 তোমার বইতে প্রায় 90টার মতো প্যাসেজ আছে, ঠিক আছে? এবং সিন প্যাসেজ 2 থেকে তোমাকে অ্যানসার করতে হবে ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ফ্লো চার্টটা বেশি পরীক্ষা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে এইটা আমরা সিন প্যাসেজ 2 লিখে দিলাম। সিন প্যাসেজ 3 থেকে তোমাকে করতে হবে সামারি রাইটিং। এইখানে পয়েমগুলো কিন্তু অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিলাম সিন প্যাসেজ 3 এবং এরপরে চলে আসছে উইথ ক্লুজ, যেটা 10টা অ্যানসার করতে হবে 0.5 করে, 5 মার্কস। এবং নাম্বার 6 এ আছে স্যার উইদাউট ক্লুজ, যেটা এইটা কিন্তু দেখো 1 মার্ক করে 10 মার্কস। ওকে, নাম্বার 7 রিঅ্যারেঞ্জিং, এইখানে তুমি 60 মার্কস পাচ্ছ। এবং নাম্বার 2 তে মানে পার্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ এন্ড চার্ট আছে তোমাদের জন্য, যেখানে 15 মার্কস অপেক্ষা করছে। এবং নাম্বার 9 এর স্টোরি রাইটিং এন্ড নাম্বার 10 এ ইনফর্মাল লেটার। এই জায়গায় রাসেল আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো তো দেখতেই পাচ্ছ যে তোমাদের মানবন্টন এটা তোমরা অলরেডি জানো। এখন যে বিষয়টা নিয়ে আমাদের একটু কথা বলতে আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এইখানে আমাদের এই যে আমরা যদি দেখি এইখানে যে এই যে ইনফর্মাল লেটার অথবা ফ্লো চার্ট, হ্যাঁ, এই ফ্লো চার্টে ম্যাক্সিমামেরই একটু অসুবিধা থাকে। আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে তোমরা জানো যে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট অ্যান্সার কোশ্চেন এগুলা তোমরা তোমাদের মতো করে লিখবে এবং এটা তো কারেক্ট অ্যান্সার করতেই হবে। এখন অনেকে ফ্লো চার্টে যেই ভুলটা করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লো চার্টে অনেকে এইখানে চার্ট বলতে মূলত লিস্টের কথা বলছে। কেমন লিস্ট? অর্থাৎ লিস্ট মিনস তুমি এই জায়গায় ব্যবহার করতে পারবে ফ্রেজ, হ্যাঁ, নট ক্লজ। এই ক্লজটা তুমি কি করতে পারবে না? তৈরি করতে পারবে না। অর্থাৎ এইখানে তোমাকে ফ্রেজ আকারে তোমাকে যেতে হবে। ধরো তোমার বাবা মা তোমাকে বাজার থেকে একটা তালিকা দিল যে তুমি বাজার থেকে তুমি পড়তে গেছো, বাইরে গেছো, বাজার থেকে এই এই জিনিসগুলো তুমি কিনে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে তোমার বাবা মা কিন্তু কখনোই বলে না যে এক্স অর ওয়াই তুমি বাজারে গিয়ে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ কিনবে। লিস্ট কিন্তু লেখা থাকে 1 কেজি ডাল, 1 কেজি চাল, 1 কেজি লবণ, 1 লিটার তেল, এইভাবে করা থাকে। সুতরাং তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই এই জায়গাটায় কি করতে হবে? লিস্ট তৈরি করতে হবে। আরেকটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, এবং এর সাথে হচ্ছে রিঅ্যারেঞ্জ। মূলত এইটার কখনো কোনো সাজেশন হয় না, তবে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এইগুলো অনেক বেশি সলভ করো, ঠিক আছে? সলভ করো এবং এবং
এগুলোর উপর থেকে আমরা আশা করতেছি এইখান থেকেই কোয়েশ্চেন হয়ে থাকবে। হ্যাঁ, এরপরটা খেয়াল করো যে রিয়ারেঞ্জ, ইন্টারপ্রিটেশন, গ্রাফ অ্যান্ড চার্ট, স্টোরি রাইটিং এবং ইনফর্মাল লেটার। গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে সাইফুল ইসলাম রাসেল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে, প্লিজ রাসেল। এটা আমাদের পরের পার্টগুলোতে আছে স্যার। ওকে ঠিক আছে, আমরা সাজেশনে তাইলে আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে ঠিক আছে। এখন দেখো কি আসলে এটা সিন প্যাসেজ 1 2 3 এর জন্য সাজেশন। আমাদের প্রায় আমি একটু আগে মেনশন করলাম 90 এর মতো প্যাসেজ আছে। তো এই 90 প্যাসেজের থেকে পরীক্ষার আগের রাতে তো 90 প্যাসেজ পড়া সম্ভব না। তখন কি করা যায়, আমরা 15টা প্যাসেজ তোমাদেরকে সিলেক্ট করে দিলাম পরীক্ষার আগের রাতে, যাতে তোমরা এখান থেকে একটু প্রিপারেশন নিতে পারো। তো which is very important actually। হ্যাঁ, আমরা মানে টোটাল আমরা রিসার্চ করে আমরা মোটামুটি সব অ্যানালাইসিস করে আমরা হচ্ছে হলো এই প্যাসেজগুলো তৈরি করে করছি। রাসেল প্লিজ। স্যার ইউনিট 1 এর কয়টা প্যাসেজ? ইউনিট 1 এর একটা প্যাসেজ, আই স্ট্যান্ড বিফোর ইউ, ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, দ্যাট মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে স্যার এটা আমার মনে হয় পুরোটা পড়ার প্রয়োজন নাই পরীক্ষার আগের রাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এই জায়গা পর্যন্ত বেশি ইম্পর্টেন্ট। তারপরটা আসলে বলার অপেক্ষা রাখে না, নেলসন ম্যান্ডেলা অবশ্যই বর্ণবাদ নিয়ে কাজ করছে। সো নেলসন ম্যান্ডেলাও আমরা কি চাইলে এখানে একটু স্টার মার্ক দিয়ে দিব? জি স্যার দিতে পারি। তাইলে এখানে এটাতে অবশ্যই স্টার দিতে পারি। এখানে আমরা কয়টা স্টার দিব? 3 স্টার। এটাতে কয়টা দিব বলো? এটাতে 2টা স্টার দিতে পারি স্যার। 2টা স্টার দিতে পারি। ওকে রাসেল, তারপরটা দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি বোর্ড। ও এক্স্যাক্টলি, আমরা এটাকে একটু একটা কাজ করি, রেড কালার দিই, রাইট? রেড কালার দিয়ে আমরা এটাকে একটু কি হলো, এটা কোন দিকে গেল? আচ্ছা সরি, আমরা এইটা নেই। হ্যাঁ বলুন। এডুকেশন গিভস আস নলেজ। এক্স্যাক্টলি, এই প্যাসেজটা খুবই 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 ইম্পর্টেন্ট। কয়টা স্টার দিব আমরা এটার উপরে? স্যার 5টা দিতে পারেন। 5টা ইনফিনিটি দিই, রাইট? চলেন ইনফিনিটি দিয়ে দিচ্ছি। ওকে আসেন, তারপরেটা আছে ইউনিট 2 লেসন 3, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট কনসিডার। একই ইউনিটের, কিন্তু আমাদের মতে এইটার চাইতে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে এইটা যে ইম্পর্টেন্ট না ব্যাপারটা এমন না, আসলে সবই ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে আমরা এইটাকে কয়টা স্টার দেব রাসেল? 2টা স্টার দিতে পারি। 2টা স্টার দিতে পারি। তারপরের প্যাসেজটা কি আছে দেখেন, ইউনিট 3 লেসন 1 ড্রিমস অফ ফ্যাসিনেটেড ফিলোসফার্স। এক্স্যাক্টলি, এটা মোটামুটি এইটা প্যাসেজটা বিশেষ করে স্যার ফ্লো চার্ট এবং সামারির জন্য বেশি। আমরা তাহলে এখানে লিখি, রাইট? यस স্যার, যে আমরা এখানে লিখি তাইলে হলো ড্রিমস ফ্লো চার্ট, রাইট? ফ্লো চার্ট এবং কি সামারি ফর ফ্লো চার্ট এন্ড সামারি। হ্যাঁ, এফএস। তবে এটা এমসিকিউ তে আসতে পারে, এটা আমরা সম্ভাবনার কথা বল, মানে আমরা আমাদের মানে পটেনশিয়ালিটি জায়গার কথাটা বলতেছি অ্যাকচুয়ালি, যে জায়গা থেকে আসলে মানে আসার, এই জায়গা থেকে এই জিনিসগুলো আসার সম্ভাবনাটা বেশি। তবে এমনটা না এখান থেকেই আসবে, রাইট? পরেরটা প্লিজ। ইউনিট 3 লেসন 3 দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। এটা আমরা জানি স্যার মার্টিন লুথার কিং জুনিয়র। আই হ্যাভ আ ড্রিম, ফেমাস একটা স্পিচ। এক্স্যাক্টলি, আই হ্যাভ আ ড্রিম, মানে তাকে তো মনে হয় গুলি করে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, এটাকে আমরা 2 স্টার দিতে পারি। 2 স্টার দিতে পারি। এইটা আমি একটু রেড চিহ্ন দিলাম, কারণ হচ্ছে বর্ণবাদ নিয়ে এখন যেহেতু বিশ্বে সমসাময়িক প্রেক্ষাপটে আসলে সবসময় বর্ণবাদটা আসলে রেসিজমটা সবসময় থাকে, সুতরাং এখান থেকে কোশ্চেন আসতেই পারে। কয়টা স্টার দিব এখানে? স্যার 2 স্টার দিই। 2 স্টার, ওকে ডান। স্যার তারপরে কিন্তু স্যার শেখ কামাল, গতবার ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন অলরেডি চলে আসছে। ঢাকা বোর্ডের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এরা কিন্তু কোশ্চেন রিপিট করে অনেক সময়, তাই নাকি? আর অন্যান্য বোর্ড বিশেষ করে রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ডের জন্য কিন্তু এই শেখ কামাল তাহলে আমরা এক কাজ করি, শেখ কামালকে পুরোটা সহ আমরা এটা মার্ক করে দিই। এটার উপরে আর স্টার না দিই। হ্যাঁ, স্টারের ঊর্ধ্বে। আচ্ছা, তারপরে কি আছে দেখি, সেটা হচ্ছে যে ইউনিট 4 লেসন 5 ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি বাই গভর্নমেন্ট। হ্যাঁ আচ্ছা, ইউনিট 4 লেসন 5, ঠিক আছে। এইটাকে কতটা স্টার দেব? এটা স্যার সামারির জন্য ইম্পর্টেন্ট ভাবা হচ্ছে। আমরা তাইলে এটা ফর সামারি, রাইট? ওকে, ফর সামারি এস দিয়ে রাখলাম। ওকে আচ্ছা চলেন এরপরটা দেখি যে ইউনিট 5 লেসন 1। এটা কিন্তু স্যার বড় জিনিস, গতবার 3টা বোর্ডে আমরা দেখেছি। The famous Greek philosopher last year 2023 এ 3টা বোর্ডে এসেছিল। তাইলে তো বুঝতেই পারতেছো, তাইলে এটাকে এখন তাইলে কি করা যায়? আচ্ছা, যেহেতু শেখ কামালকে রেড দিয়ে ফেলছি, তাইলে আমরা এখানে এক কাজ করে এটাকে একদম ইয়েলিশ করে দিই। ওকে স্যার, এটাকে এইটা হলো পুরাটা ইয়েলো। ওকে,
সো নেক্সট কি বলতেছে দেখেন তো দেখি। ইউনিট 6 লেসন 1 অ্যারোসেন্স। Needless to say যে আসলে আমার কাছে এই জিনিসটা মানে which is very important মানে আমার কাছে মনে হয় ইউনিট 6 এর তিনটা প্যাসেজ অ্যাডোলেসেন্স, চিলড্রেন এন্ড হোয়েন আ গার্ল, ইয়েস কোনো না কোনো বোর্ডে মানে ম্যাক্সিমাম বোর্ডে তিনটা প্যাসেজে থেকে কোনো না কোনো প্যাসেজ আসার সম্ভাবনা অনেক বেশি। সো এইখানে আমরা এটাকে 3 স্টারের অন্তর্ভুক্ত রাখলাম। ওকে স্যার, ঠিক আছে, ওকে পরেরটা দেখি। সো ইউনিট 7 লেসন 5। হ্যাঁ আচ্ছা, তোমরা অনেকে কনফিউজড হয় না, এই জায়গায় একটু মেনশন করে রাখা ইউনিট এইটা কিন্তু আমরা এইচএসসি 24-এর বইয়ের জন্য কথা বলতেছি। হ্যাঁ এইচএসসি 25-এর, তোমরা অনেক সময় কিন্তু 25-এর বই কিন্তু তোমরা জানো যে সেটা কি চেঞ্জ হয়েছে। সো তোমরা হচ্ছে ঘাবড়াবে না, হ্যাঁ কিছুই হয় নাই, চেঞ্জ হয় নাই, আসলে কি হয়েছে ইউনিট নাম্বারগুলো একটু উলট পালট হয়েছে এই আর কি। আচ্ছা আসেন তাইলে স্পেন্ডিং, রাসেল কয়টা স্টার দিবেন? নো ইয়েস দিস ওয়ান। হ্যাঁ এইটা আমরা যাবই না, আমরা এই জিনিসটাকে বোর্ডেই রাখবো না, চলেন এটাকে আমরা মুছে দিব একদম ডান। ঠিক আছে, ওকে এখানে আমরা এটাকে 2টা স্টার দিয়ে রাখছিলাম, রাইট? আচ্ছা সো এরপরেরটা দেখেন, আমরা একটু দেখি যে ইউনিট স্পেন্ডিং, বলেন এটা নিয়ে কি বলতে চান আসলে? স্পেন্ডিংটাও এটা আমার মনে হচ্ছে সামারি বা ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় স্পেন্ডিংটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ইম্পর্টেন্ট, আসবে এটা আসার সম্ভাবনা অনেক আসার মতো অ্যাকচুয়ালি, বিশেষ করে সামারিতে আসার সম্ভাবনা অনেক বেশি। সামারিতে এইটা নিয়ে আসলে আপনি বলেন। আমেরিগো অনেক ইম্পর্টেন্ট, এটাও মোটামুটি 3 স্টার পাওয়ার মতো একটা প্যাসেজ। ইয়েস অবশ্যই। এবং ইকোট্যুরিজম লাস্টলি এটাও মোটামুটি 3 স্টার পাওয়ার মতো। অ্যাকচুয়ালি দেখো আমরা এখানে 15 প্যাসেজ তোমাদেরকে দিয়েছি আউট অফ 90 প্যাসেজ, 90টা প্যাসেজ থেকে তোমাদেরকে আমরা 50 প্যাসেজ দিয়েছি, 9টা বোর্ডের সিন প্যাসেজ 1 2 3, মানে 27টা প্রশ্ন হবে এই 15টা প্যাসেজ থেকে। তো আশা করছি এখান থেকে তোমরা 100% কমন পাবা ইনশাআল্লাহ। চলেন তাহলে প্যাসেজ নিয়ে আসলে আর কোনো কথা থাকলো না, শেষ মুহূর্তের প্রস্তুতি যদি হয় গোছানো তবে কিন্তু জিত হবে তোমারই। হ্যাঁ আচ্ছা আসো এইবারটা আমরা দেখি ইন্টারপ্রিটেটিং গ্রাফ এন্ড চার্ট, এটা নিয়ে তোমাদের একটু আর্লি আপনি বলেছিলেন। হ্যাঁ সো গ্রাফ এন্ড চার্ট এইটা অ্যানালাইজিং তোমাদের আছে দুই ধরনের, একটা হলো গ্রাফ আর একটা হলো পাই চার্ট, তো এটাকে তোমাকে ডিসক্রাইব করতে হবে। তো আমরা এখানে 10টা সাজেশন হিসেবে দিয়েছি, তুমি যদি 10টা প্র্যাকটিস করো ইউ ক্যান রাইট এনি অফ গ্রাফ এন্ড চার্ট। ওকে সো ফার্স্ট ওয়ান দেখো, দ্য গ্র্যাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এই যে ব্যাপারটা যে এখানে একটা গ্রাফ থাকবে, গ্রাফটা তোমাকে তুলতে হবে না, এটাকে ডেসক্রাইব করতে হবে। তো এটার কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই কিভাবে করতে হয়, তবে এখানে 3টা প্যারায় করা ভালো। প্রথম প্যারায় তুমি এই গ্রাফটার সম্পর্কে একটা মানে ওভারঅল একটা ডেসক্রিপশন দিবা, তুমি এখানে কি দেখতে পাচ্ছ, কোন টপিক নিয়ে কথা বলছে, কত সাল থেকে কত সাল আছে। মাঝের প্যারায় তুমি পুরো গ্রাফটা বর্ণনা অর্থাৎ কন্ট্রাস্ট, মানে আমরা তুলনা করে পার্থক্য দেখাবো, রাইট? এরকম টাইপের। এটা ইয়ার থেকে ইয়ার হতে পারে, মানে কন্টেন্ট টু কন্টেন্ট ভ্যারি করতে পারে, শিওর। এরপরে আর লাস্ট প্যারাতে তুমি এখান থেকে কি বুঝতে পারলা, তোমার একটু অ্যানালাইসিস এখানে থাকবে 2 থেকে 3 লাইনের মধ্যে। এখন একটা ওপিনিয়ন বড় প্রশ্ন, আমি 15 মার্কের জন্য স্যার গ্রাফ এন্ড চার্ট কতটুকু লিখবো? আচ্ছা এইটা কতটুকু লিখলে ভালো হয় আপনার মতে মনে হয়? স্যার এখানে ওদের বলা আছে 200 ওয়ার্ডস। 200 ওয়ার্ডস, এখানে পেজ কিন্তু ফ্যাক্টর না। আমরা অনেক সময় বিচলিত হই পেজ নিয়ে। হ্যাঁ আসলে ব্যাপারটা কি, আপনি কখনো বলতে পারবেন না, অনেকে 2 পেজ লিখবে কাজ হয়ে যাবে, আবার অনেকে 1 পেজ লিখবে কাজ হয়ে যাবে। আসলে স্ট্যান্ডার্ড পেজে প্রতিটা লাইনে 8টা করে ওয়ার্ড এবং নিচে আপনার হচ্ছে 12 থেকে 13টা লাইন একটা পেজে লেখার সিস্টেম। হ্যাঁ এখন এইভাবে যাদের হাতের লেখা বড়, যাদের হাতের লেখা ছোট, অনেকের হাতের লেখা আছে মাঝারি, এখন এইরকম লেখায় তোমরা আসলে একটা মাপ দেখলেই বুঝতে পারবা যে পার লাইনে তুমি কয়টা করে ওয়ার্ড লেখো এবং তোমার পার পেজে তোমার হচ্ছে কয়টা থাকে, তোমার লাইন কয়টা থাকে। এইভাবে তুমি যদি গুণ দাও তাইলেই বের হয়ে যাবে। মাথায় রেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এন্ড একটা স্পেস ওয়ার্ডের কথা বলছে, সুতরাং তোমার হচ্ছে এই এন্ড অর বাট এগুলোও কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে চলে যাবে। স্যার কনক্লুশনে আমরা বলতে পারি এখানে পেজ ফ্যাক্টর না, লেখার কি কি কন্টেন্ট আছে, তার ওয়ার্ডের চয়েসটা কেমন
বা সে কতটুকু লিখতে পারছে, আমি আমার মতো লিখতে পারছি, আমি আমার বেস্ট ট্রাই করব যতটুকু যায়। রাসেল আরেকটা বিষয়ে একমত হবেন কিনা, সেটা হচ্ছে যে মানে আমাদের যে লেখার বিষয়ে অনেক সময় মনে করে কি অনেক মানে কি বলে ওই যে সহজ শব্দ বাদ দিয়ে অনেক জটিল শব্দ ব্যবহার করে। যেমন আপনি এই যে বাংলায় একটা আছে না, মিনখ হাকুল কোবলায়, অর্থাৎ মাছের তাড়নে পদ্ম কাঁপিতেছে। তো ব্যাপার হচ্ছে আমরা অলওয়েজ মানে লেখার জন্য একটা থিওরি মানে ফলো করব। কেউ আবার মাইকটা দিয়েন না, হ্যাঁ রাসেল একটু দেখেন সাবধানে, কেউ যেন আবার কি লিখলাম এটা। আচ্ছা যাই হোক, মানে মানে মাই ডার্টি মাইন্ড। হ্যাঁ দেখেন, এইটা মূলত হলো কিপ ইট শর্ট শর্ট অ্যান্ড স্ট্রেট। এইটা হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড স্ট্রেট, অথবা কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। ইয়েস স্যার। কিপ ইট শর্ট অ্যান্ড স্ট্রেট অর সিম্পল। আসেন তাহলে এইটা নিয়ে আমাদের আর কি কথা বলার দরকার আছে? এখানে তো ওরা দেখতেই পাচ্ছে হ্যাঁ, এই 10টা আছে, 10টা। এই 10টা আই থিংক ওরা যদি প্র্যাকটিস করে তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, দে ক্যান ওভারকাম অ্যাকচুয়ালি। ইয়েস স্যার। ওকে, স্টোরি রাইটিং স্যার বল। এখানে কিন্তু ক্রিয়েটিভ এবং ট্র্যাডিশনাল দুই ধরনের স্টোরি আছে। অফ কোর্স। ক্রিয়েটিভটা স্যার কিভাবে প্র্যাকটিস করতে পারি? ক্রিয়েটিভটা কিভাবে প্র্যাকটিস করে দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ যখন আসবে আপনি সব সময় চেষ্টা করবেন অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ। ওকে, অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ। এখন এরকম হইতে পারে যে আমি রাসেলের দিকে একটা বন্দুক নিয়ে তাক করে আসছি, হ্যাঁ, স্টোরির লাইনটা শুরু হলো এটা দিয়ে যে একজন বন্ধু আরেকজন বন্ধুর দিকে মানে বন্দুক তাক করে আছে। এখন তোমরা যদি বলো বন্দুক তাক করে আছে মানে সে সন্ত্রাসী, সে এমন কর্মকাণ্ড ঘটাবে এখন তাকে গুলি করে মেরে ফেলা হবে। নো, এটা পিস্তল, ওটা খেলনা পিস্তল হইতে পারে, একজন আরেকজনকে মজা করতেছে। সো মজা করতেছে, তারা মজা করতে করতে এরকম বলতেছে যে চলো একদিন আমরা দেশের জন্য কাজ করব, সেনাবাহিনীতে যোগদান করব। তাদের স্বপ্ন এরকম বন্দুক নিয়ে তারা হলো দেশের মানে শত্রুদের মোকাবেলা করবে। ঠিক আছে, অলওয়েজ ট্রাই টু বি মেক আ পজিটিভ স্টোরি, রাইট? ইয়েস স্যার। এখানে স্যার ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা 50-50 ম্যাক্সিমাম 50-50, রাইট? আমরা এটাকে ইয়েস স্যার 50%। প্লিজ এটা কন্টিনিউ। তো ওদের রেগুলার প্র্যাকটিস করতে হবে তোমাদের। ক্রিয়েটিভের জন্য কিছু কন্টেন্ট তুমি মাথায় রাখবা, যেমন ব্যাপারটা হতে পারে অ্যাবাউট অনেস্টি। ইয়েস, তারপরে হতে পারে ইন্টেলিজেন্স। ইয়েস, এই বিষয়গুলো, কিংবা রেডি উইট, একটা সিচুয়েশন থেকে কিভাবে তুমি রেডি উইট ব্যবহার করে বেরিয়ে আসতে পারতেছো। এই বিষয়গুলো নিয়েই সাধারণত, কিংবা আরেকটা ব্যাপার থাকতে পারে হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। এই যে দেখো, এই কন্টেন্টগুলোর উপরেই সাধারণত ক্রিয়েটিভ স্টোরিগুলো হয়ে থাকে। এক্স্যাক্টলি। ওকে, তারপর ট্র্যাডিশনাল স্টোরি আমরা 10টা দিয়েছি। এগুলো আসলে মানে এখন পর্যন্ত পড়ে নাই আমার মনে হয় না এমন কেউ আছে। হ্যাঁ, এগুলো অলরেডি মানে সবারই জানা। একটা কথা আমি শুধু স্টোরির ক্ষেত্রে বলতে চাই, সেটা হচ্ছে গ্র্যাবসল লসল লেখার সাথে সাথে আমরা এই জায়গায় ফুল স্টপ দিছি, রাইট? হ্যাঁ, যখন তুমি হেডিং দিবা, হেডলাইন মাথায় রাখবা, হেডলাইনে কোনো সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল যেখানে করে ওইখানে লেখা একটা ফুল স্টপ দেয়। এইটা করা যাবে না, ইটস স্ট্রংলি ফরবিডেন। তুমি ডোন্ট ইউজ ফুল স্টপ ইউজ করাই যাবে না। কোথায়? টাইটেলে। অর্থাৎ হেডলাইন অথবা কি টাইটেল, তুমি যে হেডলাইনটা দিতেছো, যেটা যে টাইটেলটা দিতেছো, এই টাইটেলটা কখনোই তুমি কি করবা, ফুল স্টপ ব্যবহার করতে পারবা না। রাইট? নেক্সট স্লাইড। ইয়েস স্যার। ওকে, ইনফর্মাল লেটার প্লিজ। এখানেও তো ইনফর্মাল লেটার, তোমরা জানো ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়। তো আমরা 10টা ইনফর্মাল লেটার তোমাদের সাজেশনের জন্য দিয়েছি। দেখো, ফার্স্ট ওয়ান, ইনফর্মাল লেটার মানে কি? বন্ধু বান্ধবী কিংবা ফ্রেন্ডস তো বন্ধু বান্ধবী, তারপরে বাবা মা, ইংলিশ বাংলিশ তাদের জন্য লিখবে। ঠিক আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, অ্যাবাউট ইওর কান্ট্রি, পেন ফ্রেন্ড, তারপরে আছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ,
co-curricular activities, importance of reading newspaper, preparation of your HSC examination, then about plan after HSC examination, which is important. Then describing a picnic you have enjoyed, already, huh? Acha, advising to take part in games and sports. অর্থাৎ তুমি অংশগ্রহণ করো। congratulating on brilliant success, আমাদের সময় তো এই জিনিসটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে আমাদের সময় স্যাররা বলে দিত যে এই একটা জিনিস কিছু পড়ো না পড়ো অ্যাটলিস্ট ব্রিলিয়ান্ট সাকসেসটা পড়ে। Yes, sir. এরপর একটা তারপরে describing a Street street accident. accident, very important. এখানে স্যার আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখেছি Yes, তার পরীক্ষার আগের রাতে মধ্যেই। পড়ার জন্য। এক্স্যাক্টলি, এগুলো তোমরা এখন যেগুলো পড়বে তোমাদের আগের যা আছে তোমরা তো দেখবেই, সাথে এই জিনিসগুলো একটু বেশি করে দেখে যাবে। এইটা হচ্ছে না আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। এইবার ফার্স্ট পেপার শেষ, শেষ। অফকোর্স শেষ, কারণ হচ্ছে হলো ফার্স্ট পেপার আসলে এইটাই গাইডলাইন ক্লাস এবং সাজেশন ক্লাস। সুতরাং তোমাদের এই জিনিসগুলো ফার্স্ট পেপারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো যে তোমাকে, হ্যাঁ, তুমি যে জিনিসগুলো পারতেছো সেই জিনিসগুলো অবশ্যই আগে করে ফেলবো। অনেক একটা কোশ্চেন করে রাসেল, আচ্ছা কেউ কি চাইলে, মানে আমরা যদি একটা পিছনের স্লাইডে যাই, আচ্ছা অনেকে যদি কেউ চিন্তা করে যে ফার্স্টে সে এমসিকিউ না করে ইনফর্মাল লেটার লিখবে, তা সেটা কি সম্ভব? স্যার এটা ডিপেন্ড করে কারো স্ট্রেংথের উপরে। এক্স্যাক্টলি, সে যদি লেটার খুব ভালো পারে এবং সে খুবই কনফিডেন্ট যে আমি লেটার লিখলে সর্বোচ্চ নাম্বার পাবো, সে স্টার্ট করতে পারে। আই থিংক এটা নিয়ে কোনো কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি আমরা। তুমি চাইলে অলরেডি তোমরা জানো যে তোমাদেরকে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুসারেই করতে হবে। তুমি চাইলে এমসিকিউ এর পরে লিখবা, তবে এখানে একটু কথা আছে রাসেল, সেটা হচ্ছে যে আপনি যদি, আমরা চাই কি টিচারকে, মানে আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, মানে আমাদেরকে রিপ্রেজেন্ট করে আমাদের এক্সাম পেপারটা। সো এক্সাম পেপারটায় তোমরা সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করবা, কোনো ক্ষতি হবে না তাতে রাখলে কি সুবিধা। একবারে টিচার যখন খাতা যে এক্সামিন মানে যে পড়ে শিক্ষক খাতা দেখবেন ওনার জন্য যেন দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আসেন আমরা এবার সেকেন্ড পেপারে আসি। সেকেন্ড পেপারের শুরুতে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হুইচ ইজ অ্যাবাউট গ্রামার। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামারের বিষয়টা এই জায়গায় সাবজেক্ট কোড হচ্ছে হলো 107 এবং 108, রাইট? এখানে গ্রামারের 60 মার্কস আছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, দ্যাট মিনস এইটা প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। ওকে, সো প্রিপোজিশনের পরে তোমাদের আসে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। হ্যাঁ, এই জায়গাটায় সরকার এনসিটিভি আবার কি করছে, আমাদেরকে কিছু মানে ওয়ার্ড দিয়ে বেঁধে দিছে। যেমন এই যে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, লেট, ঠিক আছে? তারপর অ্যাজ সুন অ্যাজ, তারপর হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি দেয়ার অর ইট। এইটা মূলত তোমরা এখানে মার্কিংটা দেখতে পাচ্ছ যে মার্কিংটা এভাবে করা আছে। তারপরে হচ্ছে হলো কমপ্লিটিং সেন্টেন্স। এই জায়গাটায় আমি একটু ছোট্ট একটা কথা বলে রাখি, ইংলিশে কিছু এগুলোর মধ্যে কিছু তুলে করো আর না করো, কমপ্লিটিং সেন্টেন্স তুলে করো এবং আন্ডারলাইন করতে হবে। কারণ এই জায়গাটায় তুমি অবশ্যই তুলবে এবং হচ্ছে হলো তুলে লেখার পরে এই জায়গাটায়, এখন অনেকের কথা আছে স্যার পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবো না কলম দিয়ে আন্ডারলাইন করবো না নীল করবো। লাল কালি ভুলেও ইউজ করা যাবে না। শোনো, তোমাদের কালি নিয়ে দুইটা কথা বলি, সেটা হচ্ছে এক নাম্বার রেড। আমি একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, এই যে রেড, এই রেড পেপার মানে রেড কালারটা একমাত্র খাতায় ইউজ করবে তুমি না, শিক্ষক যিনি খাতা দেখবেন। আর গ্রিন কালারটা ইউজ করে থাকে আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। কোনো সিগনেচার যখন করেন তখন তিনি গ্রিন কালি দিয়ে করেন, মহামান্য রাষ্ট্রপতি। সুতরাং এই রেড এবং গ্রিন বাদে তোমরা অন্য যে কোনো কালার ইউজ করার চেষ্টা করবে, অর্থাৎ এই দুইটা কালার তোমরা খাতায় ব্যবহার। স্টুডেন্টদের কালার দুইটা, একটা ব্ল্যাক এবং আরেকটা ব্লু। তবে স্যার আমরা অনেকেই আছি এক নম্বর প্রশ্নের উত্তর বা অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লেখার পরে ওয়াও ওয়াও দ্যাটস গ্রেট। হ্যাঁ, অ্যানসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার। আবার এই যে দেখবেন, আসলে এইটা কি কোনো সাইড আছে ইংরেজিতে? হ্যাঁ, আচ্ছা, আসলে মূলত হচ্ছে হলো
ছোট্ট করে দিলেই হয়, আবার শুধু একটা দিলেও হয়। কয়টা? একটা। তুমি যদি দাও অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, ওকে ডান। অনেকে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখতেই হবে না। তুমি শুনো, তুমি এক হাত করে মার্জিন কি করবে, তুমি এক হাত করে মার্জিন ছেড়ে দিবে। মাথায় রাখো, অনেক স্টুডেন্ট আছে যারা, আমি আমার জীবনে, ঠিক আছে, রাসেলের এক্সপিরিয়েন্স রাসেল একটু পরে শেয়ার করবে, আমি আমার জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই যে জীবনটা, লাইফটা, এই লাইফে কোনোদিন খাতায় মার্জিনটা নিয়ে নেই, ঠিক আছে। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে খাতায় তুমি চাইলে ভাঁজও দিতে পারো। এই ভাঁজ দেওয়া মানে হচ্ছে কি জানো, উপর থেকে 1 ইঞ্চি ছাড়বে, পাশ থেকে 1 ইঞ্চি ছাড়বে, নিচ থেকে 1 ইঞ্চি ছাড়বে। অনেকে এমন লেখা শুরু করছে, লিখতে লিখতে, আরে ভাই নিচে যে 1 ইঞ্চি ছাড়ে ওটা না ছেড়ে যে কোনো সময় কোনো খাতা যখন বাঁধে, খাতা যখন দড়ি দিয়ে বাঁধে, তখন কিন্তু এখান থেকে তোমার হচ্ছে হলো একটু ছিঁড়ে যেতে পারে, লেখা অস্পষ্ট হতে পারে, পানি পড়তে পারে। সুতরাং তখন এই জায়গাটুকুতে 1 ইঞ্চি চেষ্টা করবে 1 ইঞ্চি ছেড়ে লেখা, এবং কোনো সময় মার্জিনের বাইরে যাবে না। অনেকে কি করে, এবার মার্জিনের বাইরে চলে যায়। নো, তুমি তো ওই জায়গা ছেড়েই দিছো, তাহলে তোমাকে কি করতে হবে, মার্জিনের ভেতর এখানে লেখা যাবে না, রাইট? আচ্ছা, এরপরেরটা আমরা দেখতেছি স্পেশাল। এবং কম্পিটিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিনিংফুল। মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি এমন সেন্টেন্স তৈরি করলে যেটা পূর্বের সাথে পেছনেরটার কোনো কি নাই, কোনো সিমিলারিটি নাই, সেখানে কিন্তু তুমি মার্ক পাবে না। হুইচ ইজ রাইট ফ্রম কমপ্লিটিং সেন্টেন্সে যদি আমার সেন্টেন্স অনেক বড় থাকে, 2-3টা সেন্টেন্স থাকে, আমি কতটুকু তুলবো? অবশ্যই লাস্ট পার্ট থেকে। কোথায় থেকে? লাস্ট পার্ট থেকে। অর্থাৎ ধরো তোমার এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ 3টা সেন্টেন্স, তাহলে কি আমি 3টা সেন্টেন্সই তুলবো? নো, আমার লাস্ট অর্থাৎ 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে এইটা থেকে শুরু। মানে যেই সেন্টেন্সটা তুমি কমপ্লিট করছো, তুমি সেই সেন্টেন্সটা তুলবে। ওকে, এরপরটা আছে ইউজ অফ কি বলে, রাইট ফর্ম অফ ভার্ব। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট স্টুডেন্টদের কাছে, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে নতুন করে বলার কিছু নাই, মূলত টেন্স, ভয়েস, তারপরে হচ্ছে হলো ভয়েস। এই কয়েকটা জিনিস তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে। মাথায় রাখো। এরপর ন্যারেটিভ স্টাইল, এই জায়গাতেও ন্যারেটিভ স্টাইলে তোমরা অলরেডি পড়ছো। ন্যারেটিভ স্টাইলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে করে তোমাদের ন্যারেটিভ স্টাইলে তোমাদের এই জায়গাতে জন্য যে কথা বলতেছে স্পিকার এবং লিসেনার, এই দুইটার মধ্যে একটা সিমিলারিটি থাকে। অর্থাৎ তোমরা কে কোট করতেছে এইটা ধরাটা ইম্পর্টেন্ট। এরপর আছে মডিফায়ার। ভাইয়া এইটা হচ্ছে হলো সবচেয়ে সহজ জিনিস, যেখানে তোমাকে অলরেডি ব্র্যাকেটের মধ্যে বলেই দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না। এখন ওয়ার্ড চয়েসটা একটু ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আমার মনে হয় বোর্ড কোয়েশ্চেন প্লাস তোমার ভোকাবুলারিটা হচ্ছে হলো ভোকাবুলারিটা তোমার জানা অনেক বেশি কি গুরুত্বপূর্ণ, এবং চেষ্টা করবে ভোকাবুলারির সাথে সাথে রাসেল এইখানে অবশ্যই আমাদের কি পার্টস অফ স্পিচটা মেনটেন করা, বিশেষ করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এক্স্যাক্টলি, আমাদের মূলত এই অ্যাডজেক্টিভ আর এইখানে এই অ্যাডভার্ব নিয়ে আমাদের মূলত কি এখানে কাজ হয়ে থাকে মূলত। এখানে কিন্তু কনজাংশন খুব একটা আসে না, কারণ কনজাংশনের জন্য অলরেডি আরেকটা কানেক্টরস আছেই। এই যে সবচেয়ে ভয়াবহ টপিকস, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর, সব জায়গার বোর্ডের স্টুডেন্টদের সাথে আমাদের যখন কথা হয়, একটাই দুর্বলতা, 2 জায়গায় দুর্বলতা স্যার, ভাইয়া, মডিফায়ার আর কানেক্টর। কারণ স্যার এই জিনিসটা ওরা এইচএসসি তে প্রথমবার ফেস করেছে, যদিও কানেক্টর এসএসসি তে ছিল, বাট সেই লেভেলটা অনেক ডিফারেন্ট। এখন কানেক্টরস এর জন্য আমি তোমাদেরকে একটু অ্যাডভাইস দিব, পুরো প্যাসেজটা প্রথমে পড়ে নিবে, যেখানে গ্যাপ সেখানে যে থেমে যাবে না, পুরো প্যাসেজটা পড়ে তুমি চিন্তা করবে তুমি এখানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করতেছো, তুমি পুরো সেন্টেন্সটা বা পুরো বাক্যটা যদি বাংলা একসাথে বলতে, তুমি কোন শব্দটা তোমার মুখে চলে আসতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানেই কারেক্ট অ্যান্সার হয়ে যায়। এক্স্যাক্টলি। আর আসলে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকের একটা কনফিউশন থাকে, যে অনেকে পরীক্ষার হল থেকে, আপনিও পরীক্ষা দিয়ে বেরিয়েছেন, আমিও পরীক্ষা দিয়ে বেরিয়েছি, যদিও আমাদের পরীক্ষা শেষ অনেক আগে। এখন অনেকে এসে কনফিউজড হয়ে যায়, ও ইন এডিশন দিছে, আমি অ্যান্ড দিছি, তাহলে কারটা কারেক্ট? দুইজনেরটাই কারেক্ট, দুইজনেরটাই কারেক্ট। মাথায় রাখতে হবে আমরা এই কানেক্টরসে অনেক রকম কানেক্টরস আছে, ঠিক আছে, হাউ এভার, বাট
একই একই অর্থ বিয়ার করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের বিচলিত হওয়ার একদমই কোনো কারণ নেই, একদমই কোনো কারণ নেই। তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যে হচ্ছে হলো তুমি যেটা দিছো এই হাউএভার মানেও যে যা কথা, বাট মানেও সেই কথা। সো ঠিক আছে, এরকম টাইপের জিনিস থাকে। সিনোনিম অ্যান্টোনিমস আমি বলবো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, আর এটার কোনো শর্টকাট নাই ভাই, সবচেয়ে বড় ব্যাপার এটা কোনো শর্টকাট নাই। আর এইটা প্রোনাউন্সিয়েশন, রাইট? সরি, পাংচুয়েশন মার্ক। হ্যাঁ, এই পাংচুয়েশন মার্কে সম্ভবত 14টা আমরা মার্ক দেখি, 14টা। সো 14টা পাংচুয়েশন মার্কগুলো তোমরা প্যাসেজগুলো পড়ে বেসিকলি কমা, ফুল স্টপ, নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ ইন্টারোগেশন এবং ক্যাপিটালাইজেশন, এবং হচ্ছে হলো ক্যাপিটাল, CAPITAL। আরে ভুলে গেলাম নাকি লেখা, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটুকু নিয়ে আমি পাংচুয়েশন। হ্যাঁ, এখন আমরা লিখলাম একটা প্যাসেজ, স্যার কিভাবে খুঁজে পাবে পাংচুয়েশন গুলো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? আন্ডারলাইন করতে হবে। ইয়েস, কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে স্যারকে। অর্থাৎ তুমি স্যারকে যত মানে তুমি ইজি করে দিবা, স্যার তোমাকে মার দিতে তত বাধ্য থাকবে। ব্যাপারটা মাথায় আসছে? ওকে, এরপরের প্যাসেজটা সম্পূর্ণ গ্রামার। গ্রামার আমরা কোথা থেকে প্র্যাকটিস করব? আমার সাজেশনটা কি? ইয়েস, আমার সাজেশনটা কি আসলে একটু রাসেল, আমরা এই বিষয়ে নিয়ে কথা বলছি। এটা হতে পারে স্যার সকল বোর্ড কোশ্চেন 2019, 22 এবং 23। এক্স্যাক্টলি, এটা যদি প্র্যাকটিস করো তুমি হুবহু কমন না পেলেও তুমি সেই রুলসটা কমন পাবা। এক্স্যাক্টলি। এখন ওই যে আমরা আছে না যে আই ইট রাইস, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, এটা একটা জাতীয় উদাহরণ। এখন এই আই ইট রাইসের মতো আই প্লে ফুটবল, অর্থাৎ আই ইট রাইসটা কমন পাবো না, কিন্তু আই প্লে ফুটবল এটা কমন পাবো। তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তাইলে আমার কাছে মনে হয় রাসেল এইটার জন্য আমাদের বোর্ড কোশ্চেন তো করবেই, হ্যাঁ বিকিউ, বোর্ড কোশ্চেন তো করবেই, সাথে যদি সময় থাকে একটু প্রমিনেন্ট, অর্থাৎ আমার যতটুকু মনে হয় যেমন বিভিন্ন ক্যাডেট কলেজ, তারপরে ঢাকা কলেজ, তারপরে হচ্ছে হলো রাজশাহী কলেজ, অর্থাৎ প্রমিনেন্ট যে কলেজ আছে এই কলেজের শিক্ষকরাই কিন্তু কোশ্চেন করে থাকে। হ্যাঁ, বোর্ডে কিন্তু তারাই কোশ্চেন জমা দেয় এবং তারপরে মডারেট করে একটা কোশ্চেন তৈরি করা হয়। সুতরাং প্রমিনেন্ট কলেজের মধ্যে তোমরা জানো যে কোন প্রথম সারির যে কলেজগুলো, এই কলেজগুলো তোমরা একটু কোশ্চেনগুলো একটু চোখ বুলা যাবে অর্থাৎ সলভ করে ফেলবে। এরপর একটা কম্পোজিশন, রাইটিং পার্ট, আমি রাসেল এই বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি। ওকে, তো পার্ট বি তে আমাদের কম্পোজিশনে 40 মার্কস আছে এবং নাম্বার 10, 11 এন্ড 12 আমরা যদি স্লাইডে যাই দেখো নাম্বার 10 এ ফর্মাল লেটারস আমরা দেখতে পাচ্ছি। ফর্মাল লেটার মিন্স অ্যাপ্লিকেশন, এটা হতে পারে তোমার কমপ্লেইনিং লেটার, এই বিষয়গুলো আমাদের আছে। বিশেষ করে দেখো অ্যাপ্লিকেশন লেখার সিস্টেমটা তুমি যদি শিখে যাও ইট উইল বি ভেরি ইজি টু ইউ। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অর সাউন্ড সিস্টেম ইন আ লার্জ ক্লাসরুম, এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম বোর্ডে এটা আসার সম্ভাবনা আছে। নাম্বার 2 তে দেখো এখানে কি আছে, সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারপরে আছে নাম্বার 3 তে অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ ইনক্রিজিং নাম্বার অফ বুকস ইন ইয়োর কলেজ লাইব্রেরি। ওকে, নাম্বার 4 এ দেখো কি আছে, স্টাডি ট্যুরের জন্য তুমি রিকোয়েস্ট করছো তোমার প্রিন্সিপালকে। নাম্বার 5 এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তুমি লিখছো রিপেয়ারিং ব্রিজ অর ড্যামেজ রোডটাকে রিপেয়ার করার জন্য। নাম্বার 6 এ ডেপুটি কমিশনারকে লিখছো সেন্ডিং রিলিফ গুডস এন্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। নাম্বার 7 এ দেখো এইটা দেখো কাকে লিখছো তুমি, ম্যানেজারকে লিখছো কমপ্লেইনিং অ্যাবাউট মিসিং গুডস অর ড্যামেজ গুড, মানে কমপ্লেইনিং লেটার, এটা তোমরা একটু শিখে নিবে। নাম্বার 8 এ দেখো কমপ্লেইনিং লেটার, এখানে লিখছো অ্যাবাউট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ ইওর এরিয়া। এন্ড নাম্বার 9 অ্যাডমিশন সেকশনে তুমি লিখছো আস্কিং অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিওর, এটা কোন একটা ফরেনের কোন একটা ইউনিভার্সিটিতে তুমি জানতে চাচ্ছ। নাম্বার 10 এ তুমি লিখছো সেটিং আপ এ ক্যান্টিন ইন ইওর কলেজ। সো এই হলো তোমার ফর্মাল লেটার। আশা করা যায় তোমরা এইখানে দেখো মাল্টিপল ভ্যারাইটির ফর্মাল লেটার আছে, তোমরা যদি এই ফর্মাল লেটার গুলো প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা এখান থেকে কমন পাবে। এবং চলে যাও লাস্টে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ। তোমাদের এইচএসসি 23 এবং 24 মানে 23 থেকে শুরু হয়েছে, দুইটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হয়, একটা হলো ডেসক্রিপশন প্যারাগ্রাফ অর লিস্টিং প্যারাগ্রাফ,
এইখানে অ্যাকচুয়ালি কি লিখতে হয়, কোন একটা বিষয় নিয়ে তুমি বর্ণনা করে যাবা। তো এইখানকার জন্য তোমাদের 10টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে সাজেশন হিসেবে, এবং যে সিরিয়ালটা আছে সিরিয়ালটাই হলো তোমার ইম্পর্টেন্ট ওয়াইজ সিরিয়ালটা করা হয়েছে। তোমরা এই 10টা প্যারাগ্রাফ প্র্যাকটিস করবে, এবং এমন না যে তুমি এর বাইরে কোনো প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে পারবে না। এক্স্যাক্টলি, মানে এগুলো হলো তোমরা বেশি বেশি করবে, এর বাইরেও করবে, এইটা হলো আমাদের মূল কথা। হ্যাঁ, তারপরেরটায় আমরা যদি আসি তাহলে এরপরেরটায় হলো দেখো কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট বলতে বোঝায় যে আসলে কি কারণ হয়েছে এবং এর প্রভাবটা কি পড়ছে অ্যাকচুয়ালি। তো তোমরা যখন প্যারাগ্রাফটা শুরু করবে, ম্যাক্সিমাম প্যারাগ্রাফ কিন্তু এখানে 200 ওয়ার্ডের, রাইট? 200 ওয়ার্ডের ভেতরে রাখার চেষ্টা করবে। সো কম্প্যারিজন অথবা কন্ট্রাস্ট, কম্প্যারিজন এবং কন্ট্রাস্টের মধ্যে পার্থক্য হচ্ছে কম্প্যারিজন হচ্ছে তুলনা করা, এইটা হচ্ছে তুলনা করা। হ্যাঁ, আর কন্ট্রাস্ট যখন বলবে এই যে তুলনাটা করলাম, তুলনা করে আমরা যে একটা পার্থক্য, এই যে পার্থক্য তুলনা করে পার্থক্য দেখানোকে বলা হয় কন্ট্রাস্ট। হ্যাঁ, এখন ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ এইটা আছে। তোমরা চেষ্টা করবে যে ফার্স্টে একটু ইন্ট্রো বলবে, বলে তারপরে হলো কজটা এবং কজের ফলে ওইটার ফলে কি ইফেক্টটা পড়তেছে এই ইফেক্টটুকু বলবে। আচ্ছা, এখানে কি আমরা কনসিকুয়েন্স বা রেজাল্ট দিতে পারবো? জি স্যার, দিতে পারবো। ওকে, সো মানে ক্লিয়ার হলো। তাইলে কজ অ্যান্ড ইফেক্ট সাথে আমরা কি করব, চাইলে একটু রেজাল্ট, অর্থাৎ কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি, রাইট? এটা আমরা ব্যবহার করব। স্যার, এখানে তো দুইটা টপিক আছে, ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ। Yes. আমি কয়টা প্যারা লিখবো? আচ্ছা, কয়টা প্যারা লিখবো? এখানে ম্যাক্সিমাম আমরা 3টা প্যারা ব্যবহার করব। স্যার, প্যারাগ্রাফ তো কয়টা প্যারাই লিখবো? স্যার, কয়টা প্যারাই লিখবো, রাইট? ভিলেজ লাইফ, সিটি লাইফ, দুইটা। আর কি এখানে তাহলে কয়টা প্যারা লিখবো? আসলে কনফিউজড। প্যারাগ্রাফ তো একটা প্যারাতে লিখতে হয়। তো প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফে লিখতে হয়। এটা প্যারাগ্রাফ তো স্যার। প্যারাগ্রাফ কয়টাতে লিখবো? একটা প্যারায়। এক্স্যাক্টলি। সো এইখানে অনেকের প্রশ্ন থাকে যে কয়টা প্যারা? ভাইয়া, এই একটা প্যারা যখন হয়ে যায়, অনেকগুলো প্যারা যখন একসাথে হয় সেগুলোকে আমরা অনুচ্ছেদ বলি, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা বলি এসে বলতে পারি বা আর্টিকেল। প্যারাগ্রাফের মধ্যে আবার প্যারা হয় না। হ্যাঁ, এত প্যারা নাই প্যারাগ্রাফে, প্যারা নেওয়ার সময় নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, ভিলেজ, তারপরে অলরেডি বললাম প্রাইস হাইক এবং ডাউরি সিস্টেম। মোটামুটি তাহলে এর পরের স্লাইডটা যাই। স্যার, আমি একটু বলি এখানে। শিওর। তো এখানে দেখো, আমরা প্রথম 3টা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি এখানে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট। হ্যাঁ, যখন ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ তুমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করছো, একটা প্যারাতেই তুমি শেষ করবে, এই কথাটা মনে রাখবে। এবং ব্যাপারটা এরকম হতে পারে, তুমি ভিলেজ লাইফের সুবিধা অসুবিধা বা তার কিছু ফিচার বর্ণনা করছো, তারপরে গিয়ে তুমি সিটি লাইফের সুবিধা অসুবিধা বা কিছু ফিচার তুমি বর্ণনা করছো, দেন শেষের দিকে এসে তুমি এখানে একটু তোমার অ্যানালাইসিস বলতে পারো যে কোনটা তোমার জন্য বেটার বা আমাদের জন্য বেটার, বা বলতে পারো যে দুইটা লাইফে কিছু সুবিধা অসুবিধা প্রস এন্ড কনস আছে, এই বিষয়টা তুমি বলে দিতে পারো। ঠিক একই রকমই জাঙ্ক ফুড আর হেলদি ফুড, জাঙ্ক ফুডের তো কোনো সুবিধা নাই নাকি, সবই তো অসুবিধা না। প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিথিং হ্যাজ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। জাঙ্ক ফুডের সুবিধা হচ্ছে আপনি খেলে খুব তাড়াতাড়ি মোটা হবে। আচ্ছা আচ্ছা, তারপরে লাইফ বিফোর এন্ড আফটার ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ। ওয়াও, এটা কি আমি একটু মার্ক করে দিব? জি স্যার, মার্ক করে দিতে পারেন। মানে গণজোয়ার চলতেছে আর কি এখন। আচ্ছা, এটাকে আমরা চাইলে একটু একদম বাবাজিকে প্রথম থেকে প্লিজ রাসেল কন্টিনিউ। ওকে, আর বাকিগুলো ওদের কাছে খুবই ফ্যামিলিয়ার, ওরা জানে এগুলো। পলিউশন টাইপের। আচ্ছা, একটা রিস্কি একটা জিনিস আছে রাসেল, অনেকে মানে আমরা আসলে ওইরকম টাইপের কথা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি অনেকে যেটা করে ম্যাজিক প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ পড়লে 40টা প্যারাগ্রাফ কমন পাবেন, একটা প্যারাগ্রাফ পড়লে 30টা প্যারাগ্রাফ কমন পাবেন। হ্যাঁ, এক প্যারাগ্রাফের মধ্যেই মানে এখানে বাহিরে অনেক টাইপের জিনিসগুলো এখন আমার কানের মধ্যে আসতেছে আর কি, মানে অনেকে অনেক টাইপের। সো যে একটা পড়লে 20টা পড়লে মানে এইরকম টাইপের কথাবার্তা বলে থাকে, প্লিজ এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করতে হবে। এইটা আসলে ওইখানে যে কথাগুলো বলা থাকে, হ্যাঁ আমি দেখছি তো, আমাদের দেখা আছে যে একটা প্রবলেমেটিক প্যারাগ্রাফ পড়লে 20টা প্রবলেমেটিক প্যারাগ্রাফ তোমরা কম পাবে। এটা আসলে একদমই উচিত না, এটা এইচএসসি লেভেলে তো উচিতই না, কারণ এর পরের লেভেলটা কিন্তু কি বলতো, ইউনিভার্সিটি অ্যাডমিশন।
এই অ্যাডমিশন তুমি হয়তোবা এইখানে পার পেয়ে যাবে, কিন্তু এই অ্যাডমিশন লেভেলে যে তোমার প্যারাগ্রাফের মধ্যে ইউনিকনেস তো থাকতেই হবে, অফকোর্স এই ব্যাপারটা এখানে অনেক বেশি ডেওরি সিস্টেম। ওকে ওকে, সো তাইলে এরপরের লাস্ট ওয়ান স্লাইড স্যার, লাস্ট স্লাইড। এরপরে তো ধন্যবাদ জানাতে হবে স্যার। ওকে, থ্যাঙ্কস টু অল অ্যান্ড বেস্ট উইশেস। Best আসলে wishes. আমাদের পক্ষ থেকে, ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের একজন টিচার আরও একজন ছিলেন, আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম স্যার। উনি একটু মানে একটু ব্যস্ততার কারণে আসতে পারে নাই, তবে সাইফুল ইসলাম স্যারও আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে হলো সার্বিকভাবে আমরা তার সহযোগিতা নিছি, সে আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং আমার মনে হয় যে তোমরা যারা প্রিপারেশন প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গেছে, তোমরা আরও একটু প্রস্তুতিটা গোছায় নাও। আরেকটা জিনিস, তোমরা ভেঙে পড়ো না। আর আমাদের এফটির তরফ থেকে আমরা তো সবই দিলাম ধন্যবাদ, একটু মার্কেটিং না করলে হয় না স্যার, বলেন তো? সেটা হচ্ছে যে হ্যাঁ, একটু মার্কেটিং না করলে হয়। এই সব কিছু জিনিস আমরা কিন্তু আমাদের একটা কোর্সে করাই থাকি, সেটা কি? ইবিআই 2.0। প্লিজ যারা ভিডিওটা দেখতেছে এইচএসসি 24 বাদে, যারা এইচএসসি 25 এবং 26 আছে, তাদের জন্য 2.0 আমাদের ইবিআই কোর্সটা চলমান আছে। তোমরা চাইলে ইবিআই 2.0-তে এখনও জয়েন করতে পারো। আমাদের ক্লাসগুলো সব ডেডিকেটেড প্লেলিস্ট করা আছে, এক্সাম দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এগুলো। সুতরাং অনেকেই যারা ভাবতেছো যে হয়তো বা ইবিআইতে জয়েন করলে এখন ক্লাসগুলো পাবো কিনা, সব কিছু তোমরা হলো সে জায়গায় পেয়ে যাবে। সুতরাং এইটা নিয়ে তোমাদের কোনো বিভ্রান্তির কোনো কারণ নাই যে ইবিআইতে আসলে ভর্তি হলে তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি সব কিছু সাজানো গোছানো আছে। আমাদের সর্বক্ষণিক সাপোর্ট তোমরা সেই জায়গায় পাবে। সুতরাং আজকে আর কথা বাড়ালাম না। নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইওর প্যারেন্টস। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।